সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নোয়াখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রোকসানা আহমেদ শাপলা, প্রভাষক বাংলা বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে কবিতাটি পড়ব সেই কবিতাটি হচ্ছে ফরুক আহমেদ লিখিত পদ্মা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ফরুক আহমদকে বলা হয় বাংলার মুসলিম রেনেসাঁসের কবি। মুসলিমদের জাগরণ বা মুসলিমদের যে ইতিহাস ঐতিহ্য এরকে পুনরুজ্জীবনে তিনি বিশ্বাসী ছিলেন এবং ইসলামী মূল্যবোধ এবং আদর্শ এবং জীবনবোধকে মিলিয়েই তিনি মূলত কবিতা লিখতেন। তার বেশ কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আমরা তাই দেখতে পাই। বাংলা সাহিত্যে বেশ কিছু উল্লেখযোগ্য কাব্য তিনি লিখেছেন। তার মধ্যে সাত সাগরের মাঝি, সিজারাম মনিরা, এছাড়া কাব্যনাট্য নৌফেল ও হাতেম, এছাড়া সনেট সংকলন, মুহূর্তের কবিতা ও কাহিনী কাব্য হাতেম তাই, এছাড়াও বেশ কিছু ছোটদের জন্য তিনি বেশ কিছু ছড়া ও কবিতা লিখে গেছেন। ফরুক আহমদ কর্মজীবনে একজন স্টাফ রাইটার হিসেবে ঢাকা বেতারে দীর্ঘদিন কর্মজীবী ছিলেন। তার জন্ম হয়েছে মাগুরা জেলার মাঝআইল গ্রামে 1918 সালের 10 জুন এবং তিনি মৃত্যুবরণ করেছেন ঢাকায় 1974 সালের 19 অক্টোবর। তো আজকে আমরা যে কবিতাটি পড়ব সেটির নাম পদ্মা। তার আগে বলে নেওয়া ভালো যে বাংলা সাহিত্যে নদী নিয়ে অনেক গল্প, কবিতা, উপন্যাস লেখা হয়েছে। নদী মূলত এই সাহিত্যের একটি অন্যতম অনুষঙ্গ এবং বাঙালি জীবনের সঙ্গে নদী এমনভাবে জড়িয়ে আছে যাকে অস্বীকার করবার কোনো উপায় আমাদের নেই। আমাদের জীবনের নানা ধরনের সুখ দুঃখের নানা অভিজ্ঞতার সাক্ষী এই নদী এবং আমাদের এই সুখ দুঃখগুলোর উৎসস্থলও অনেকাংশে নদী এবং নদী তাই বাঙালি জীবনের গুরুত্বপূর্ণ এক চরিত্র বা জীবন্ত চরিত্র হিসেবেই নদী আমাদের গল্প উপন্যাসে এসেছে। এমনই একটি নদীর নাম আসলে পদ্মা এবং পদ্মা যেহেতু বাংলাদেশের প্রধান নদী, তাই এই নদীর সঙ্গে আমাদের জীবন ও জীবিকা ওতপ্রোতভাবে জড়িত আছে। এই নদী আমাদের মিলন ও বিরহে জড়িয়ে রাখে এবং তাই আমাদের আজকের এই আলোচ্য বিষয় পদ্মা কবিতা এবং এর সঙ্গে আমাদের যে ভাঙা গড়ার জীবনে যে বিচিত্র অভিজ্ঞতা, উপলব্ধির দিক, আমাদের জীবন ও জীবিকা, সেই সঙ্গে আমাদের মিলন ও বিরহের বা বহুলাংশে আমাদের জীবন এবং প্রকৃতি কে যেভাবে নদী আবর্তে কেন্দ্র করে ঘুরছে বা ঘোরে, সেই দিকগুলোকেই মূলত এই পদ্মা কবিতায় কবি দেখানোর চেষ্টা করেছে। আমাদের জীবনের যে দুটো দিক, একদিকে ভাঙা একদিকে গড়া, সেই ভাঙা গড়ার দিকটি পদ্মা কবিতার মধ্য দিয়ে কবি আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে। তো আমরা মূল কবিতায় চলে যেতে পারি সরাসরি। অনেক ঘূর্ণিতে ঘোরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ, তোমার তরঙ্গে ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর। শিক্ষার্থীবৃন্দ, এটি মূলত একটি চতুর্দশপদী কবিতা। প্রথম যে 4টি লাইন আমরা পড়লাম সেই 4টি লাইনে আমরা এর একটি সনেটের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা বা বিন্যাস আমরা দেখতে পাই। তো এই প্রথম 4টি লাইনে একটি চরিত্রকে উল্লেখ করবার জন্য বা বিশ্লেষণ করবার জন্য কবি বলেছেন। সেই চরিত্রটি হচ্ছে হারমাদ, যারা পর্তুগিজ জলদস্যু হিসেবে পরিচিত। বাংলায় যাকে আমরা, স্প্যানিশ শব্দে আরমাডা, কিন্তু বাংলায় যাকে আমরা হারমাদ বলছি। এই হারমাদদের যে চরিত্র, সেই চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে কবি বলেছেন যে এরা অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, অনেক সমুদ্রের মধ্য দিয়ে, যেহেতু তারা জলদস্যু, ফলে জলই তাদের জীবন এবং জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এই যে ঘূর্ণি বা প্রচণ্ড বায়ুর আবর্তনের মতোই তাদের জীবন এবং তাদের কাজের
পেশাগত প্রয়োজনের কারণে তারা প্রচুর সমুদ্রের অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা গিয়েছে, প্রচুর সমুদ্র উত্থান পতন জীবনের চড়াই উচ্চয়ের মধ্য দিয়ে তারা গিয়েছে, এবং এই চড়াই উচ্চয়ের মধ্য দিয়ে যেতে গিয়ে তাদেরকে জীবনের পথে পথে অনেক অভিজ্ঞতা কুড়াতে হয়েছে বা কুড়িয়েছে। কিন্তু একটা জায়গায় এসে তাদের হৃদয় কেঁপে উঠেছে। এজন্য বলছে যে কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু। এইখানে যে তোমাকে, আমরা কিন্তু আগেই বলছিলাম যে নদী আমাদের জীবনে একটি জীবন্ত চরিত্র, এ কারণেই কিন্তু চরিত্রের মতো করেই তাকে সম্বোধন করা হচ্ছে, এবং কবি এই পদ্মাকে সম্বোধন করছে তোমাকে বলে। কারণ এই একটা জায়গায় এসে সেই যে দুরন্ত হারমাদরা, যারা কোনো কারণেই, যারা দুরন্ত, সমস্ত কিছুকে জয় করাই যাদের অভ্যাস, সেই প্রকৃতি থেকে তারা সরে এসেছে এবং তাদের হৃদয় কেঁপে উঠেছে পদ্মার কাছে এসে তারা পরাজিত হয়েছে। এর মধ্য দিয়ে লেখক আসলে পদ্মার যে ভয়ঙ্কর বিভীষিকাময় যে একটি রূপ, সেই রূপটিকে এখানে দেখাবার চেষ্টা করছেন, যে এখানে দুরন্ত হারমাদরাও, যারা প্রচুর অভিজ্ঞতা জল সমুদ্র দেখেই যাদের জীবন জীবিকা কেটেছে, তারাও এসে এখানে পরাজিত হয়েছে বা তাদের হৃদয় কেঁপে উঠেছে, তাদের মনে একটি ভয় তৈরি হয়েছে, ভীতি তৈরি করতে পেরেছে পদ্মার সেই ঢেউ। পদ্মা এতটাই দুরন্ত বা দুর্দমনীয় একটি নদী। তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর। পদ্মার যে ঢেউয়ের আবর্তন, সেই তরঙ্গ ভঙ্গে তাদের বর্ণ বা তাদের চেহারা পাণ্ডুর হয়ে গিয়েছে, ফ্যাকাশে হয়ে গিয়েছে। পদ্মার কাছে তারা পরাজিত হতে বাধ্য হয়েছে। এই যে ধারমাদদের মধ্য দিয়ে আসলে পদ্মারই একটি চরিত্র এখানে লেখক বিশ্লেষণ করে দিলেন আমাদেরকে। ঠিক বিপরীত দিকে আমরা দেখতে পাই, বলছে সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙল, কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর। এই সংগ্রামী মানুষ কারা? নিশ্চয়ই এখানে বাঙালিদের কথা বলা হচ্ছে। এই যে দুরন্ত হারমাদদের বিপরীতে বাঙালিদের কঠিন পরিশ্রম করেছে, এবং তারা এই যে পদ্মার যে বিভীষিকা, তাকে বাঙালিরা জয় করেছে। জয় করে কঠিন শ্রমের মধ্য দিয়ে তারা ফল পেয়েছে, তারা প্রচুর শস্য দানা সেখানে উৎপন্ন করেছে। এর বিপরীত ধর্মী একটি চরিত্র হারমাদ এবং বাঙালিদের। এই চরিত্রের মধ্য দিয়ে চরিত্রের বিশ্লেষণ যেরকম করে আসছে, ঠিক সেরকমভাবে পদ্মা দুটি দিককে এখানে দেখছে। একদিকে ভাঙার বা বিভীষিকার দিকটি, আরেকদিকে জীবিকার দিকটি, মানুষের জীবন জীবিকা যাকে উৎস করে গড়ে উঠছে, যাকে উৎস করে মানুষের গড়ার খেলা হচ্ছে, সেই জায়গাটিকে বলছে যে সংগ্রামী মানুষ তাই তবুও দুই তীরে চালায় লাঙল, কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর, উর্বর তোমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল। আমরা জানি যে নদী তীরগুলো সাধারণত অনেক বেশি পলি মিশ্রিত হয়, সে কারণে এখানে খুব জমি খুব উর্বর হয় এবং প্রচুর ফল পাওয়া যায়, পর্যাপ্ত ফসল সেখানে ফলে। ঠিক সেরকম পদ্মার চরও অনেক বেশি উর্বর, এবং সেইখানকে এই উর্বরতাকে কেন্দ্র করে বা পুঁজি করে বাঙালি কঠিন শ্রমের মধ্য দিয়ে পর্যাপ্ত ফসল সেখানে ফলিয়েছে, বা মানুষের জীবনের পরিবর্তন এই পদ্মার মধ্য দিয়ে হয়েছে, সেই কথাটি এখানে আমরা দেখতে পাই। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। এখানে জীবন এবং মৃত্যুর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব অবশ্যই পদ্মার মধ্যে আছে, কিন্তু নির্ভীক জওয়ান বা বাঙালিরা সেই দ্বন্দ্বকে জয় করেছে এবং সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। সেখানে ফসল ফলিয়ে সবুজের সমারোহ তৈরি করে আসলে জীবনের বিস্তৃতি ঘটিয়েছে, জীবনকে জয় করেছে, দারিদ্র্যকে জয় করেছে। এই জায়গাগুলো এখানে বোঝানোর চেষ্টা করছে লেখক। বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান। দেখো, পদ্মাকে আমরা আসলে সব সময় আমরা শুনি যে সর্বনাশা পদ্মা নদী এতটাই সর্বনাশী বা গ্রাসের কারণে তার যে চতুর্দিকে বা আশেপাশে অনেক এই যে সাজানো বাগান, কঠিন শ্রমের কারণে সেই সাজানো বাগান
বর্ষা স্রোতে বা বন্যায় বা পানির স্রোতে বারবার ভেসে গিয়েছে। এই যে মানুষের যে সাজানো বাগান, এই কথাটি বলছেন। অসংখ্য জীবন, অনেক ফসল ভেসে গিয়েছে, অসংখ্য জীবন নষ্ট হয়েছে, আর জীবনের অজস্র সম্ভার। এই যে জীবনকে, পদ্মাকে ঘিরে যে মানুষের জীবনের যে সম্ভার বা মানুষের জীবনের যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা বারবার নষ্ট হয়ে গিয়েছে, ভেসে গিয়েছে। সেই কথা বলার চেষ্টা করছেন। হে নদী, আবার তাকে সম্বোধন করছে একটি জীবন্ত চরিত্রের মতো করে। জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। তারপরেও কিন্তু এই নদীকে কেন্দ্র করে মানুষের পুনরায় নতুন করে জীবনের সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা বিগত একটি কবিতায়, জীবনানন্দ দাশের সুচেতনা কবিতায় পড়েছিলাম যে এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবুও সে সত্য নয়। এই কবিতাটি, এই অংশটি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম যে হ্যাঁ, পৃথিবীতে সংগ্রাম থাকবে, সংগ্রাম আছে, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এই সংগ্রামই জীবনের শেষ কথা নয়। মানুষ তার শ্রম দিয়ে, ঘাম দিয়ে, ভালোবাসা দিয়ে যুগে যুগে সেই সংগ্রামকে প্রতিহত করেছে, প্রতিকূল অবস্থা থেকে নিজেকে অনুকূল অবস্থায় নিয়ে এসেছে, জীবনের সৌন্দর্য আবিষ্কার করবার চেষ্টা করেছে। তাই পৃথিবীতে এই রণ রক্ত সফলতায় শেষ সত্য নয়, এরপরেও আরও সত্য রয়ে গিয়েছে। ঠিক এখানেও আমরা বলতে চাই যে এই যে পদ্মা বারবার মানুষের সাজানো বাগানকে নষ্ট করে দিয়েছে, সেই তীরের অসংখ্য মানুষকে গৃহহারা করেছে, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, জীবনের অজস্র সম্ভাবনা সেখানে নষ্ট হয়ে গিয়েছে, তারপরেও এই নদীর তীরেই আবার পুনরায় জীবন জেগে উঠেছে। কারণ এই যে খরস্রোতা একটি নদী, এই নদী আসলে মানুষকে জীবনের জয়গান শিখিয়েছে। মানুষের এই স্রোতের মধ্য দিয়ে মানুষ জীবনের পরিবর্তনে বিশ্বাসী হয়েছে, এবং পদ্মার সেই দিকটি বাঙালির মধ্যে দিতে পেরেছে বলেই দুরন্ত হামাদ্রাও যা জয় করতে পারেনি, সেই বিভীষিকাকে বাঙালি কঠিন শ্রমের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে জয় করতে পেরেছে। মৃত জনতার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। এই যে বাঙালির যে স্থবির জীবন, সেই স্থবির জীবনের মধ্যে মুক্তির সম্ভাবনা খুলে দিয়েছে পদ্মা নদী। মানুষ এই স্থবিরতাকে জয় করে সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আবার প্রাণের স্পন্দনকে জাগিয়ে তোলার চেষ্টা করেছে। পদ্মাকে ঘিরেই আবার প্রাণের স্পন্দন সেখানে জেগে উঠেছে। একদিকে ভেঙে গিয়েছে, অপরদিকে মানুষ আবার বসতি গড়ে তুলেছে। আবার একদিকের ফসল ভেসে গিয়েছে, অন্য কোনো দিকে পলি পড়েছে, সেখানে আবার মানুষ ফসল উৎপাদন করেছে। এই যে জীবন জীবিকা, এই যে প্রাণের স্পন্দনকে পদ্মাকে ঘিরেই বেড়ে উঠেছে। এটাকে লেখক দেখানোর চেষ্টা করেছেন যেন মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, মুক্তির পথ খুলে গিয়েছে, এবং মানুষের জীবনের যে গতি, সেই গতি যেন পদ্মার কাছ থেকেই মানুষ নিয়েছে, এবং পদ্মায় যেন মানুষকে মুক্তির স্পন্দন এনে দিয়েছে। তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। এই যে পদ্মার যে সুতীব্র গতি, পদ্মার যে স্রোতধারা, সেই স্রোতধারাই আসলে মানুষের জীবন প্রবাহের গতির জন্য এখানে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। এই কথাটি এখানে লেখক বলবার চেষ্টা করেছেন, এবং সর্বোপরি তিনি বলবার চেষ্টা করেছেন যে এই যে পদ্মার ধ্বংসাত্মক রূপ, এই রূপ কখনো কখনো কল্যাণময়ী হয়ে এদেশের মানুষের জীবনের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছে, এবং মানুষকে একটি জীবনদায়ী সবুজের সমারোহময় জীবন এখানে দিয়েছে। এই কথাটি এখানে বলবার চেষ্টা করেছে। দুটি রূপ পাশাপাশি দেখানোর চেষ্টা করেছে। একদিকে হামাদের মধ্য দিয়ে ধ্বংসাত্মক রূপ, এবং বাঙালিদের মধ্য দিয়ে এর যে গড়ে ওঠার রূপ, সেই সঙ্গে পদ্মার যে স্রোতধারা বা গতিময় জীবন, পদ্মার যে গতিময় প্রবাহ, সেই প্রবাহের সঙ্গে বাঙালি প্রবাহকে মিলিয়ে দিয়ে পদ্মা নদীকে বাঙালির জীবন জীবিকা প্রকৃতির সঙ্গে এক করে দিয়েছে ফরুক আহমদ এখানে। এবং আমরা যেটা বলছিলাম যে এই পদ্মা কবিতাটি একটি চতুর্দশপদী বা সনেট কবিতা, এবং 3 পঙ্ক্তিযুক্ত 4টি স্তবক এবং শেষ 2টি পঙ্ক্তিযুক্ত 1টি স্তবকে কবিতাটি বিন্যস্ত, এবং প্রতি পঙ্ক্তিতে রয়েছে 18টি মাত্রা। কবিতাটির মিল বিন্যাস ক খ ক, খ গ খ, গ ঘ গ, ঘ ও ঘ ও ও, যেটি আমরা সনেট কবিতার বিশেষ হিসেবে জানি। তোমরা এটি দেখে নিবে। এবং
এই ছিল মূলত আমাদের পদ্মা কবিতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করছি তোমরা এর দ্বারা কিছুটা হলেও উপকৃত হবে, এবং পরবর্তীতে আমরা যখন শ্রেণী কার্যক্রমে ফিরে যাব যথারীতি এই কবিতাগুলো নিয়ে আমরা পুনরায় আবার আলোচনা করব। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে তোমরা সেটি তোমাদের ক্লাস লেকচারের পরবর্তীতে তোমরা জানতে চাইতে পারো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।